মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন অনুসন্ধানী তথ্যচিত্রে রাষ্ট্রের দুর্নীতি ও কুকীর্তি ফাঁসের পর এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 4 মাস ধরে দিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি, কিন্তু এরই মধ্যে বাতিল হয়েছে তাঁর কূটনৈতিক পাসপোর্ট। তারপরও তিনি কিভাবে দেশটিতে আছেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে খোদ ভারত থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার দাবি উঠেছে, কিন্তু কে তুলল এমন দাবি? বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে তাড়ানোর জোরালো দাবি জানালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তার মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে এই প্রক্রিয়া শুরু করা উচিত। দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের জন্য একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে আমরা দেখছি ভারত। কিন্তু দিন শেষে ভারত থেকে আজকে যে ঘোষণা এসেছে, যদি এটা সরকারি কোনো ঘোষণা না, বাট এই টিমটা ভারতে খুবই শক্তিশালী, বিজেপি সরকারের খুবই কট্টর সমর্থক একটা গ্রুপ। ইভেন আপনি এই বিজেপির শাসনামলে এই গ্রুপটার বিভিন্ন কর্মকাণ্ড যদি আপনি দেখেন, ভারতের ইতিহাস বদলাই দিচ্ছে এদের বিভিন্ন রকম কি বলা হয় যে ঘোষণার পর। যেমন এই মুহূর্তে আমরা যদি ধরি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন কোনো কিছু চাইলে আপনার সরকার সেটাকে মাইনা নেয়, বিজেপি সরকারের মধ্যে একটা ঘটনা হচ্ছে কি, এই টিমটা যখনই মাঠে কোনো আওয়াজ তোলে বিজেপি সরকার তাদেরকে মেনেই নেয়, কারণ এটা সরকারের একটি টিম, আর টিমটি নাম হচ্ছে শিবসেনা। 6 সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি 13 থেকে 18 জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করে। তার মানে ওনারা ফিরে এসছেন। এটা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশের একটা সামরিক দল, প্রতিনিধি দল পাকিস্তান সফর করছে। এটা নিয়ে নানা কথা হবার কথা এবং কোথায় হবার কথা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। ভারতের মিডিয়াতে এর মধ্যেই এটা নিয়ে আলাপ হচ্ছে যে দুই দেশের আমাদের জেনারেল, পাকিস্তান সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তাদের সাথে দেখা করেছেন। পাকিস্তানের বিভিন্ন অস্ত্রশস্ত্র তাদেরকে দেখানো হয়েছে। এবং একটা খবর, সেটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, সেটা হলো বাংলাদেশ পাকিস্তান থেকে ফাইটার প্লেন কেনার কথা। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন চরম লেভেলের খেলা দেখিয়েছে, যেখানে কিন্তু ভারত ভালোভাবে কেঁপে উঠেছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং কমেন্টের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। যদি আজকে এই ভিডিওটি একটু স্কিপ করেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাইরে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে তারা একবার একের পর এক দেখে আসি। 4 মাস ধরে দিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি, কিন্তু এরই মধ্যে বাতিল হয়েছে তাঁর কূটনৈতিক পাসপোর্ট। তারপরও তিনি কিভাবে দেশটিতে আছেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে খোদ ভারত থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার দাবি উঠেছে, কিন্তু কে তুলল এমন দাবি? এসআই রাজু জানাচ্ছেন বিস্তারিত। কদিন ধরেই বেশ উত্তেজনা বিরাজ করছে বলিউড অঙ্গনে। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই শহরে বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনা দেশটিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। এই ঘটনায় এর মধ্যে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে মুম্বাইয়ে বাংলাদেশিদের অবস্থান ও এই হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারত থেকে সব বাংলাদেশিকে তাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন শিবসেনা শিবিরের নেতা সঞ্জয় রাউত। আর এই কাজ তিনি শুরু করতে বলেছেন ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে। এছাড়া ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেছেন শিবসেনার এই নেতা। 20 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তকে মুম্বাই পুলিশ বাংলাদেশের নাগরিক বলে দাবি করার পর শিবসেনা সংসদ সদস্য সঞ্জয় রাউত ভারতীয় জনতা পার্টির তীব্র সমালোচনা করেন। अगर वो बांग्लादेशी है और बीजेपी वाले मुंबई के बांग्लादेशी जोर से बोल रहे हैं, तो उसकी जिम्मेदारी किसकी है? केंद्र सरकार की है। अगर बांग्लादेशी यहाँ आए हैं, रोहिंग्या आए हैं, तो अमित शाह की जिम्मेदारी है, गृह मंत्री जी की। तो इस्तीफा दीजिए, मांगो उनका इस्तीफा। রাউত বলেন, সমস্ত বাংলাদেশিকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া উচিত এবং এই কাজ শুরু করা উচিত শেখ হাসিনাকে দিয়ে, যিনি গত বছর গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে এসেছেন। जाओ मोदी साहब को मिलिए, गृह मंत्री जी से मिलिए और बोले सभी बांग्लादेशियों को हटाइए और शुरुआत कीजिए शेख हसीना से। সবকিছুই কি আসলে মেটিকুলাস প্ল্যানের অংশ? দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের জন্য একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে আমরা দেখছি ভারতকে। কিন্তু
দিন শেষে ভারত থেকে আজকে যেই ঘোষণা এসেছে, যদি এটা সরকারি কোনো ঘোষণা না, বাট এই টিমটা ভারতে খুবই শক্তিশালী, বিজেপি সরকারের খুবই কট্টর সমর্থক একটা গ্রুপ। ইভেন আপনি এই বিজেপির শাসনামলে এই গ্রুপটার বিভিন্ন কর্মকাণ্ড যদি আপনি দেখেন, ভারতের ইতিহাস বদলাই দিছে এদের বিভিন্ন রকম কি বলা হয় যে ঘোষণার পরপর। যেমন এই মুহূর্তে আমরা যদি ধরি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন কোনো কিছু চাইলে আপনার সরকার সেটাকে মাইনা নেয়, বিজেপি সরকারের মধ্যে একটা ঘটনা হচ্ছে কি, এই টিমটা যখনই মাঠে কোনো আওয়াজ তোলে বিজেপি সরকার তাদেরকে মেনেই নেই, কারণ এটা সরকারের একটি টিম, আর টিমটি নাম হচ্ছে শিবসেনা। নিশ্চয়ই চিনতে পারছেন, ভারতে খুবই প্রভাবশালী একটা গোষ্ঠী, কট্টর হিন্দুত্ববাদী একটা সংগঠন। বলিউড তারকা সাইফ আলী খানের ঘটনায় যখন বাংলাদেশি একজন যুবককে মানে এখানে কানেক্ট করানোর চেষ্টা করা হচ্ছে, যদিও সে ভারতীয় নাগরিক, আইনজীবী বলছে তার নাম বিজয় দাসী, বাট তাকে শরীফ হিসাবেই অভিহিত করার চেষ্টা করছে মুম্বাই পুলিশ। এই সকল ঘটনার ইস্যুতে আপনার আমরা যদি দেখি, একজন শিবসেনার যিনি এমপি, শিবসেনা এমপি, তার নাম হচ্ছে সঞ্জয় রাউত। ভারতের হিন্দুত্ববাদী দল এই শিবসেনার এমপি সঞ্জয় রাউত বলছেন ভারত থেকে সব বাংলাদেশিদেরকে বের করে দেওয়া উচিত, আর এটার শুরু হওয়া উচিত বাংলাদেশ থেকে ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে, যাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। সঞ্জয় রাউত বলছেন যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, ইভেন আওয়ামী লীগের অনেককেই মানে বাংলাদেশ থেকে এখানে যারা গেছে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, তারা শুধু আতঙ্কই সৃষ্টি করেছেন। এর কারণ মুম্বাই মিউনিসিপাল নির্বাচন, যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই এই বিজেপি সরকার আমাদেরকে থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। 10 দিন আগে তারা লাভ জিহাদে অভিযুক্ত সাইফ আলী খানকে আপনার এখন তাকে নিয়ে তারা উদ্বিগ্ন। তিনি বলছেন যে আমরা যদি দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের অনেকটা প্রশ্রয় দিচ্ছেন, আর পুলিশ বলছে যে সাইফ আলী খানের ঘটনায় অভিযুক্ত যে যুবক তার বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে। আর সাইফ আলী খানের এই ঘটনায় আইনজীবী যখন এক বক্তব্য দিচ্ছেন, তখন আমরা দেখছি ভিন্ন বক্তব্য দিচ্ছে আপনার মুম্বাই পুলিশ। এখন ভারতে এই মুহূর্তে বাংলাদেশের সাথে যে সম্পর্ক, বিশেষ করে গেল 2-3 দিন আগে মানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যে ঘটনা ঘটেছে, ভারতের সরকার কিছুটা নীরব থাকলেও কিন্তু লোকাল পিপল তারা এটাকে মানতেই পারতেছে না। আমরা বাংলাদেশে আমরা যেমন মানতে পারি না, তাদের দেশের এমপি মন্ত্রী যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, বাংলাদেশ ইস্যুতে এই মুহূর্তে যারা বিগড়ে আছেন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বা এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম, ওয়াজ মাহফিল, এগুলোর কারণে ভারতের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে আছে, আর মনে করছে যে ভারতের সাথে যে শত্রুতার জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করছেন, ভারতের সাথে যুদ্ধ বাঁধাতে চাইছেন, বাংলাদেশে একটা মৌলবাদী সম্প্রদায় তারা জাগ্রত হয়েছে, যারা ভারতের মধ্যে নানান ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। ইভেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা, জাতীয় নাগরিক কমিটির যারা নেতারা আছেন, সরকারের বিভিন্ন সেকশন থেকে আপনার যে কথাগুলো ভারত সরকারের উদ্দেশ্যে বলা হচ্ছে, তো এই শিবসেনার যে এমপি আছেন বা ভারতের অনেক গোষ্ঠী এখন মনে করছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার প্রধান কারণ হচ্ছেন এই শেখ হাসিনা। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের জনগণের মন বিগড়ে গেছে। ইভেন একটা 53 বছরের যেই সুসম্পর্ক ছিল সেটা ভেঙে চুরে দুঃসম্পর্ক তৈরি হয়েছে, শত্রুতায় পরিণত হয়েছে। ইভেন আপনারা জানেন যে মোদীর সরকার এই মুহূর্তে মুসলিমদেরকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে নানান ধরনের রুলস রেগুলেশন, নাগরিকত্ব থেকে শুরু করে অনেক কিছু কিন্তু তৈরি করছেন। আর যখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে 90% যারা ভারতে প্রবেশ করছে তারা মুসলমানই, এটাকে কিন্তু ভারতের এই কট্টরপন্থী শিবসেনা গ্রুপ বা তাদের যারা এমপিরা আছেন, প্রভাবশালী মন্ত্রীরা আছেন, তারা বিষয়টাকে সহজে নিচ্ছেন না। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার অথবা আওয়ামী লীগ সহ বাংলাদেশিদেরকে বের করে দেওয়ার যেই দাবি উঠেছে, সেটা বিজেপি সরকার কতটুকু মেনে নেবে। কারণ আমরা বাকি যে সংসদ সদস্য বা অন্যান্য দলগুলো আছে তাদের যে মন্তব্য আমরা দেখছি বা ভারত সরকারের যে ভূমিকা শেখ হাসিনার পক্ষে, সেটা কিন্তু আসলে বের করে দেওয়ার মতন আমরা কোনোভাবেই দেখছি না। কিন্তু এতদিন পর হঠাৎ করে শিবসেনা গ্রুপ কি কারণে আপনার শেখ হাসিনাকে বের করে দেওয়ার জন্য তারাই আলটিমেটাম দিল অথবা এই আলোচনাটা তুলে আনলো, সেটাও একটা রহস্যজনক ইস্যু যে পেছনে আসলে ঘটনা কি, অন্য কোনো কারণ আছে কি, অথবা শিবসেনাদের এই ধরনের আলটিমেটামে মোদীর সরকার তারা কি আসলে কোনো ভূমিকা নেবেন। তবে কিছুটা তো দুশ্চিন্তার খবর হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেখ না দেখ চট্টগ্রাম চুক্তির আওতায় অনেক আওয়ামী লীগ নেতাদেরকে কিন্তু ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এটা রাষ্ট্রীয় স্বার্থে ভারত করবে। 6 সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি 13 থেকে 18 জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করেন। তার মানে ওনারা ফিরে এসছেন। এটা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশের একটা সামরিক দল, প্রতিনিধি দল পাকিস্তান সফর করছে। এটা নিয়ে নানা কথা হবার কথা এবং কোথায় হবার কথা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি।
ভারতের মিডিয়াতে এর মধ্যেই এটা নিয়ে আলাপ হচ্ছে যে দুই দেশের আমাদের জেনারেল পাকিস্তান সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তাদের সাথে দেখা করেছেন, পাকিস্তানের বিভিন্ন অস্ত্রশস্ত্র তাদেরকে দেখানো হয়েছে। এবং একটা খবর সেটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, সেটা হলো বাংলাদেশ পাকিস্তান থেকে ফাইটার প্লেন কেনার কথা ভাবছে, এরকম একটা নিউজ। আমরা জানি না ডিসিশনটা কি বা পরিকল্পনা আছে কিনা, কিন্তু পাকিস্তানের JF-17 যে প্লেনটা চায়নার সাথে জয়েন্ট কোলাবোরেশনে তৈরি করা হয়, সেটা বাংলাদেশ কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলা হচ্ছে। এবং যথারীতি ভারতে এটা নিয়ে বাংলাদেশ যুদ্ধ করতে নেমে যাচ্ছে কিনা, নতুন করে প্লেন সংগ্রহ করছে এবং পাকিস্তান থেকে করছে, এসব নিয়ে নানান কথাবার্তা আসবো এই জায়গায়। তার আগে একটু পেছনে যাই। এর আগে 2-3 সপ্তাহ আগেই একটা নিউজ ভারতের বিভিন্ন মিডিয়াতে ভীষণ সরগোল তৈরি করেছিল, এমনকি বাংলাদেশকে এটার বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে হয়েছে। সেটা হলো পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে এসে বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেবে, এরকম একটা নিউজ। মানে ওইটাও গেল রব ওঠা, হাই রব ওঠা। এত বছর পর বাংলাদেশের উপরে নিপীড়ন অত্যাচার চালানো পাকিস্তান সেনাবাহিনী আবার বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ তাদেরকে দিয়ে প্রশিক্ষিত হচ্ছে। কোনো সন্দেহ নেই বাংলাদেশের মাটিতে পাকিস্তান সেনাবাহিনীর বিভৎস বর্বরতার ইতিহাস আছে। আমরা প্রায় যেটা বলি, আন্তর্জাতিক সম্পর্ক কৌশলে চলে, স্বার্থে চলে। চিরস্থায়ী বন্ধুত্ব বা চিরস্থায়ী শত্রুতা বলে কিছু মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হয় না। এটা স্বার্থটাই আসলে প্রধান বা একমাত্র ব্যাপার। দুটো দেশ তাদের পারস্পরিক স্বার্থ যদি মিউচুয়ালি তারা রক্ষা করতে পারে, সেটাই করবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যতের সামরিক পরিকল্পনায় পাকিস্তান নানা কারণে গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে শুধু কৌশলগত দিক যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে বাংলাদেশ আসলে তার মিলিটারিকে আধুনিকায়ন করতে হবে। যে ধরনের পরিস্থিতিতে আমরা আছি, ভারতকে সরিয়েই রাখি। মিয়ানমারের মতো দেশের সাথেও আমাদের বাজে পরিস্থিতি হতে পারে, বিশেষ করে যখন আমাদের সীমান্তে মিয়ানমারের বিদ্রোহীরা দখল করেছে তাদের সরকারি বাহিনী, সেখানে আবার হামলা করছে। আমি রাখাইন এবং চীন প্রভিন্সের কথা বলছি। এইরকম ঘটনা ঘটছে, তাদের দিক থেকে হুমকি থাকতে পারে। বা পুরো মিয়ানমার, মানে আমি এই আরাকান আর্মি বা এসব সংগঠনের কথা বলছি, এর বাইরে মিয়ানমারের সরকারের সাথে তো সরকারের কোনো ধরনের পরিকল্পনা থাকতে পারে অস্থিরতাটা বাংলাদেশে রিজিওনালি ছড়িয়ে দেওয়া। কেউ যখন খারাপ পরিস্থিতিতে থাকে এই সম্ভাবনাগুলো উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন লাগবে। আমি বহুবার একটা কথা বলেছি, যারা বলেন এই যে সামরিক বাহিনীর পেছনে এত খরচ হয়, এটা না করে এটা যদি শিক্ষার পেছনে, স্বাস্থ্যের পেছনে খরচ করা হতো, কত কি না হতো। অত্যন্ত স্টুপিড একটা আর্গুমেন্ট এটা। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তায় খুব সহজে বহু খরচ বাড়ানো যায়। আমি দীর্ঘদিন বাজেট নিয়ে আলোচনা করেছি, অ্যানালিসিস করেছি, আমি সেখানে দেখানোর চেষ্টা করেছি ওর জন্য সামরিক বাহিনীর ব্যয় কমানোর কোনো প্রয়োজন নেই। আমাদের সামরিক বাহিনীর পেছনে যৌক্তিক ব্যয় করতে হবে। এবং জরুরি কথা যেটা, সেটা হচ্ছে দুভাগে ব্যয়। একটা হলো আমাদের যে জনশক্তি আছে, তাদের সুযোগ সুবিধা আছে, সেটার পেছনে। আরেকটা হচ্ছে আমাদের সামরিক ইকুইপমেন্ট সংগ্রহ করার ক্ষেত্রে। আমি বিশ্বাস করি আমাদের সামরিক ইকুইপমেন্ট সংগ্রহ করার ক্ষেত্রে খুবই মনোযোগ দেওয়া উচিত। আমাদের সামরিক বাহিনীর মধ্যে এই অভিযোগ আছে, এটা একটু তলিয়ে খতিয়ে দেখা দরকার। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই তাদেরকে প্রদেয় সুযোগ সুবিধা, বাংলাদেশের স্ট্যান্ডার্ড, আমরা বলছি না তারা অনেক কিছু পান, কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ড এটা বেশি কিনা সেই ব্যাপারটা একটু খেয়াল রেখে ইকুইপমেন্টের পেছনে আমাদের খরচ বাড়ানো দরকার। এই যে ফাইটার প্লেনের কথা আসলো, বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থা হচ্ছে 35, এটা ইনক্রিজ করছে। গত বছর 37 ছিল, আমি ভুল না করে থাকলে। কিন্তু এয়ারফোর্সের যে র্যাঙ্কিং এবং বিশেষ করে ফাইটার এয়ারফোর্সের যে র্যাঙ্কিং, সেখানে বাংলাদেশ 40-এর বাইরে 44। তার মানে আমাদের ওই জায়গায় দুর্বলতাটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। উইকিপিডিয়াতে যে তথ্য পাওয়া যায়, বাংলাদেশের ফাইটার প্লেন আছে মাত্র 2টো রকম। একটা হচ্ছে MiG-29, 6টা বা 8টা সম্ভবত প্লেন এখন অপারেশনাল আছে। 16টা কেনা হয়েছিল সম্ভবত, কিন্তু অপারেশনাল আছে মাত্র 8টা। আর 36টা আছে J-7, মানে এক ধরনের প্রাগৈতিহাসিক বিমান এভাবে বলা যেতে পারে। J-7 হচ্ছে আসলে MiG-29 প্লেনটার একটা লাইসেন্সড ভ্যারিয়েন্ট, চায়না এটা বানাতো। এরপর যেটা হয়, প্রত্যেকটা প্লেন অনেকটা আপগ্রেডেড হয়ে থাকে। প্রথম যখন MiG-29 বানানো হয়েছে 10 বছর, 15 বছর, 20 বছর পর ওটা একই প্লেন থাকে না। আই অ্যাগ্রি। ঠিক একইভাবে J-7 যতদিন ধরেই বানাক না কেন, এটার আপগ্রেডেড ভার্সন হচ্ছে, বাংলাদেশ অনেকগুলো ভার্সন আপগ্রেডেড গুলো কিনেছে বা অনেকগুলো আপগ্রেড করিয়ে নিয়েছে। মানে অনেক কিছু, কিভাবে ধরনের অস্ত্র ব্যবহার করে সেটার আপগ্রেডেশন হয়, এভিয়ানিক্স, তার সবকিছু মিলে, তার রেডার সহ, তার সেন্সিটিভিটি রেডারের, এইরকম নানান ভাবে এগুলোকে আপগ্রেড করে তোলা যায়। কিন্তু তারপরও আসলে বাংলাদেশের এই জায়গায় ভীষণ দুর্বলতা রয়ে গেছে। আমি উইকিপিডিয়া ঘেটে দেখলাম এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সেও দেখলাম, বাংলাদেশের একটা অ্যাটাক হেলিকপ্টার নেই। আমাদের একটা এয়ারফোর্স আছে যেটার কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই, জেনুইন অ্যাটাক হেলিকপ্টার। আমরা জানি অনেক হেলিকপ্টারের মধ্যে আপনি অ্যাটাক করার মতো জিনিসপত্র নিতে পারেন, বিশেষ করে রকেট লঞ্চার নেওয়া যায়, সাথে ক্যানন নেওয়া যায়, এগুলো আছে। কিন্তু একেবারে ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশে একটাও নেই। সো আমাদের তো আসলে এই জিনিসগুলো আপগ্রেড করতে হবে। JF-17 যে প্লেনটা পাকিস্তানে তৈরি হয়,
সেটা একটা 4th জেনারেশন এবং মাল্টি রোল ফাইটার, এটা ইম্পর্টেন্ট। সেটা হলো আমাদের MiG-29 আছে মাল্টি রোল, কিন্তু J7 আসলে জাস্ট ইন্টারসেপ্টার ফাইটার, এভাবে বলতে পারি সহজ। মানে এটা শুধুমাত্র অন্য প্লেনের সাথে ফাইট করতে পারে, যে অ্যাটাক করতে আসে তাকে ঠেকানোর জন্য পাল্টা। কিন্তু মাল্টি রোল, নানান রকম মাল্টি রোল হয়, কিন্তু আমি দেখলাম যে F-17 অন্তত 3টা কাজ সে করতে পারে। সে ইন্টারসেপ্টার হিসাবে ইউজ করতে পারে, সে মানে অন্য যুদ্ধ বিমানকে ঠেকানোর ক্ষেত্রে তার সাথে ফাইট করতে পারে, সে গ্রাউন্ড লেভেলে গ্রাউন্ডে অ্যাটাক করতে পারে, এবং এরিয়াল রিকনসেন্স খুব ইম্পর্টেন্ট, সে ওপর থেকে নজরদারি করতে পারে বাতাস থেকে। সো এই ধরনের মাল্টি রোল ফাইটারের যুগ এখন। এই যে আমরা যেসব প্লেনকে অনেক বেশি দেখি সেগুলো সবই মাল্টি রোল আসলে। যেমন এখন আমেরিকার লেটেস্ট গুলোর কথা যদি বলি, সেগুলো F-35, F-22 প্রত্যেকটা মাল্টি রোল ফাইটার, যেগুলো খুবই আলোচিত আর কি। তারপরে F-16, এর আগে এখনো প্রচুর F-16 অপারেশনাল আছে, এগুলো প্রত্যেকটা মাল্টি রোল। বা রাশিয়ার ক্ষেত্রে আমরা যেসব প্লেনের বেশি বিখ্যাত Su-57 যেটা 5th জেনারেশন, সেটা মাল্টি রোল। তারপরে Su-35, এগুলো সব আসলে মাল্টি রোল ফাইটার্স। মিরাজ এটা যে একটু পুরনো হয়ে গেছে, রাফাল এখন ফ্রান্সের যে ফাইটার, ইউরো ফাইটার, টাইফুন, মানে বিখ্যাত এখন যত ফাইটার আছে সবগুলো মাল্টি রোল ফাইটার। সো এটা পাকিস্তানে তৈরি, জাপানি চাইনিজ প্রযুক্তিতে। তারপরে এটা একটা মাল্টি রোল ফাইটার এবং এটা 4th জেনারেশন ফাইটার। সো আমাদের অন্তত এক্সিস্টিং যে বহর আছে তার তুলনায় অনেক বেশি আপগ্রেডেড হতে পারে এই প্লেন যদি আমরা কিনবো কিনা পরে আসছি। এবং তথ্য ঘেটে দেখলাম যে F-16 এর অর্ধেক খরচে আমরা এই ধরনের একটা প্লেন কিনতে পারি। কাছাকাছি প্রাইসে বা একটু বেশি প্রাইসে সুইডিশ একটা প্লেন গ্রিপেন নিয়ে অনেক আলোচনা হয় সারা পৃথিবীতে, সেটাও একটা গুরুত্বপূর্ণ অপশন হতে পারে। যাই হোক, আমাদের কিনতে হবে। এবং পাকিস্তান থেকে যদি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আমরা যদি মনে করি পাকিস্তানের কোনো ফাইটার আমাদের জন্য ভালো হবে, আমরা দাম বা সবকিছু মিলিয়ে আমরা F-16 কিনতে পারবো না চাইলে, বা যে দামে আমরা F-16 কিনবো তাতে যদি একটা দামে দুটো পাই, আমাদের ফ্লিটটা বেটার হবে। এবং আমাদের এই রিজিয়নে আমাদের যে পটেনশিয়াল থ্রেটস আছে তার সাথে যুদ্ধ করার ক্ষেত্রে আমার কোন ধরনের ফ্লিট তৈরি করতে হবে সেটা নিশ্চয়ই আমরা বুঝি। এবং যে F-17 মে বি এ গুড চয়েস, আর এটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করে দেখবো এবং কিনবো। কিন্তু এটার একটা অন্যরকম গুরুত্ব আছে, এটাকে আমি একটু বলতে চাই। পাকিস্তান থেকে আর্টিলারি শেল কেনা নিয়েও প্রচুর শোরগোল হয়েছিল। আমার এখন এই ফাইটার কিনবো কিনা সেটা নিয়েও নানান কথাবার্তা আছে। আমাদের যদি বনে, আমাদের যদি ভালো লাগে, অলমোস্ট সব কিছু আছে। এখন চাইনিজ প্রযুক্তি অনেক ভালো, মানে ইউরোপিয়ান বা আমেরিকানের মতো নয়। যে আবারও বলছি, এটার কাছাকাছি স্ট্যান্ডার্ডের ফ্রান্সের রাফাল কিনতে গেলে দেখা গেল অনেক এক্সপেন্সিভ, টাইফুন অনেক এক্সপেন্সিভ। সো আমরা ওগুলো আসলে পেরে উঠবো না। সুতরাং আমরা এটাই দেখবো, এর মধ্যে সবই আছে। ওইসব প্লেনে যা যা করা যায় অলমোস্ট সব ধরনের অস্ত্রশস্ত্র, এখানের মধ্যে গাইডেড মিসাইল আছে, মানে এয়ার টু এয়ার, এয়ার টু সার্ফেস, এয়ার টু শিপ মিসাইল আছে, গাইডেড বোমা এখানে দিয়ে মারা যায়, আনগাইডেড বোমা মারা যায়, সবকিছু মানে একটা এই ধরনের মাল্টি রোল ফাইটারের যা যা থাকা দরকার। আমাদের যদি পছন্দ হয় আমরা কিনবো তো পাকিস্তানের কাছ থেকে। কিন্তু তাদের এই শোরগোল, ভারতের এই শোরগোলটাকে আসলে আমরা পাত্তা না দিই। এবং আমি মনে করি বাংলাদেশকে পাকিস্তানের সাথে মিলিটারি এক্সচেঞ্জ কিছু ক্ষেত্রে বাড়াতেই হবে। এটা আর্টিলারি শেল কিনি আমরা, পাকিস্তান খুব ভালো মেইন ব্যাটল ট্যাঙ্ক বানায়, এগেইন এটা চাইনিজ প্রযুক্তিতে, তো যদি প্রয়োজন হয় আমি সেটা কিনবো। আমি দেখলাম টার্কি থেকেও ট্যাঙ্ক বা অন্যান্য অস্ত্র কেনার কথা বাংলাদেশ ভাবছে। উই শুড গো দেয়ার। অলরেডি আমরা টার্কির বিখ্যাত বাইরাক্তার TB2 ড্রোন কিনেছি। কিন্তু পাকিস্তানের কাছ থেকে কেনা এই কারণে বলছি যে ভারতকে একটা বার্তা দেওয়া আমাদের দিক থেকে জরুরি। এমনকি পাকিস্তানের সোলজার এসে যদি বাংলাদেশকে ট্রেনিং দেয়, হোয়াটস দ্য প্রবলেম? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে পাকিস্তানের অবস্থান 12, ওরা 9 ছিল, একটু পিছিয়ে আছে। আমাদের তুলনায় তো হাজার হাজার গুণ ভালো, আমরা 35 or 12, মানে পৃথিবীর অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা মিলিটারি ফোর্স পাকিস্তান। সো তার ট্রেনিং যদি আমাদেরকে এনরিচ করে, আমরা তাহলে সেটা কেন নেব না? এর মূল আলাপে যাওয়ার আগে আমি আর একটা জরুরি আলাপ সেরে নিতে চাই। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার আলাপে একটা জিনিস বাদ পড়েছে, এটা বলে রাখা দরকার। যারা আগে দেখেন না ভিডিওটা, দেখতে পারেন এইখানে আমি মোটা দাগে আলোচনা করছি কিভাবে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের পথে আগানি যায়। আসার কথা, আমি পাহাড় এবং সমতল সব জায়গা থেকে অভাবনীয় সাড়া পাইছি। তার মানে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য এমন সমাধানও আছে। যেই ইস্যুটা বাদ পড়ে গেছিল সেটা নিয়ে আলাপ শুরু করি, তাইলে ভুলে যাই, বয়স হতেছে তো তাই। আসেন আল্লাহ নামে শুরু করি। একটা দেশ, একটা অঞ্চল নিয়ে কি রাজনৈতিক অবস্থান নেয় সেটা তার সিদ্ধান্ত থেকে বোঝা যায়, তার আচরণ থেকে বোঝা যায়। যেমন ধরেন কুমিল্লাকে বিভাগ করার দাবিকে হাসিনা প্রকাশ্যেই অস্বীকার করেছিল, কারণ খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লায়। আপা কুমিল্লার নামে, আপা কুমিল্লা কো নাম দেব না, আমি কুমিল্লা আপা কুমিল্লার নামে না, আপা কুমিল্লার নামে, আপা সারা কুমিল্লার আমি কুমিল্লা নামে দেব না, কারণ তোমার এই কুমিল্লা নামের সাথে মোস্তাকের নাম জড়িত, সেজন্য আমি দেব না। তোমরা যদি রাজি থাকো ওই কুমিল্লা নাম নিলেই তো মোস্তাকের কথা মনে ওঠে। ভাববার পারেন কি ভয়ানক প্রতিহিংসা। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের আমলাতন্ত্র, আমাদের প্রশাসন, আমাদের সাধারণ মানুষ ঠিক একরকম একটা ভাবনা ভাবে। সেটা প্রমাণ হইতেছে পার্বত্য চট্টগ্রাম হইতেছে পানিশমেন্ট ট্রান্সফারের জায়গা। সরকারি কর্মচারীদের পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়, পার্বত্য চট্টগ্রামে যাওয়া পানিশমেন্ট। এটা আমাদের আমলাদের মেন্টালিটি।
হ্যাঁ ঠিক আছে, এলাকা দুর্গম, ম্যালেরিয়া হয়, এখানে বাস করা চ্যালেঞ্জিং সমতল মানুষের জন্য, কিন্তু সমতলের মানুষ তো যায় ওইখানে, তাই না, বাস করতে। তাহলে ওই জায়গায় পোস্টিং কেন পানিশমেন্ট পোস্টিং হবে? ওটা কি বসবাসের অযোগ্য জায়গা? ওখানে যারা থাকে তারা মানুষ না, তারা বাংলাদেশি না? তার মানে দেশের ভূখণ্ডের মধ্যে এমন একটা জায়গা লাগবে যেটা বাস করলে সেটাকে শাস্তি বলে মনে হবে। এটা যদি মাথার পেছনে থাকে তাহলে আপনি কখনোই ওই অঞ্চলের উন্নয়ন বা উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন না তো, কারণ তো ওইটা তো পানিশমেন্টের জায়গা। ওই জায়গায় তো আপনি লোক পাঠাবেন পানিশমেন্ট দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। ওই জায়গাটাকে তো ভালো করবেন না আপনি। ওই জায়গায় কোনো উন্নয়ন পরিকল্পনা নিতে পারবেন না, কোনো উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বললাম, লিখে রাখতে পারবেন। আপনি যদি একজন পাহাড়ের বাসিন্দা হন, আপনার কেমন লাগবে বলেন তো? বাদ দেন যে আপনি পাহাড়ের বাসিন্দা, আপনার জন্ম ধরেন পঞ্চগড়, আপনি জন্ম থেকে জানেন এই পঞ্চগড়ে কেউ আসতে চায় না, কারণ কাউকে শাস্তিমূলকভাবে জোর করে পাঠানো হয় বাইরের লোককে। আপনার কেমন লাগবে তখন ভাবেন। অন্য দিক থেকে দেখেন, পার্বত্য চট্টগ্রামে একটা রাজনৈতিক অস্থিরতা আছে, তাই না? সে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমাদের বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া। সেই জায়গায় আপনি একটা দুষ্টু কর্মকর্তারে পাঠাইলেন আপনার বিবেচনায় দুষ্টু, শাস্তি দেওয়ার জন্য। তো সে কি করবে? সে তো শত্রুর সাথে হাত মিলায় রাষ্ট্রের সাথে শত্রুতা করবে, ঠিক কিনা? এটা আমাদের রাষ্ট্রনায়করা চিন্তা করলো না, কারো মাথায় আসলো না যে এবার বুঝেছেন তো, ওনারা বুদ্ধিমান উচ্চ শিক্ষিত হইলেও আক্কেল কম। বুদ্ধি শিক্ষা ডিগ্রি না থাকলেও চলে, কিন্তু আক্কেল না থাকলে সারা। এইভাবে রাষ্ট্রের হোগা মারিছে শিক্ষিতরা। রাখাইন রাষ্ট্র হইতেছে, মায়ানমার রেজিম বদলাবে, রোহিঙ্গা ইস্যু আছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শিগগিরই। আমি ডক্টর খলিলুর রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, জনপ্রশাসনে পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে একটা মৌলিক পরিবর্তন আনতে হবে। এইটা আপনার যে দায়িত্ব রোহিঙ্গা ইস্যুতে, তার সাথেও যুক্ত। আশা করি এটা আপনি করবেন। আপনারা জানেন উনি আমার গুরুজন এবং প্রিয়জন, ওনাকে আমি ব্যক্তিগতভাবে বলতেই পারি, কিন্তু এইটা এমন একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু যে এইটা আমি প্রকাশ্যেই ওনাকে আহ্বান জানানো সঙ্গত বলে মনে করতেছি। ডক্টর খলিলকে আমি আসলে কি কাজ করার আহ্বান জানাই, আসেন সেটা একটু শুনি। পার্বত্য চট্টগ্রামে আমরা আমাদের বেস্ট অফিসারদেরকে পাঠাবো, বেস্ট সেরা অফিসারদেরকে পাঠাবো, যারা শুধু তাদের পেশায় দক্ষ না, তারা হৃদয়বান মানুষ হবে। পার্বত্য চট্টগ্রামে গান্দা অফিসার যাবে না, দুষ্ট অফিসার যাবে না। ভালো অফিসার কেন যাবে ওইখানে? কারণ উনাদের আমরা প্রণোদনা দেবো। পার্বত্য চট্টগ্রামে পোস্টিং এর জন্য মূল বেতনের দ্বিগুণ প্রণোদনা হিসাবে পাবে যারা যাবে। জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত যাইতে হইলে পার্বত্য চট্টগ্রামে কম করিয়া হইলেও 2 বছরের সার্ভিস থাকার রেকর্ড থাকতে হবে। আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামের চেহারা 2 বছরের মধ্যে পাল্টায় যাবে। পার্বত্য চট্টগ্রাম হয়ে উঠবে সবচাইতে শান্তির আর সমৃদ্ধির এলাকা। আমি চ্যালেঞ্জ দিলাম, লিখে রাখতে পারেন। এইবার আসেন আমাদের আসল আলাপ, প্রিয় বিএনপি নিয়ে কথা বলি। আপনারা জানেন আমি বিএনপির নানা ইস্যু নিয়ে আলাপ করতেছি, বিএনপির রাজনীতির সাথে আমার দ্বিমতের জায়গাগুলো তুলে ধরতেছি। বিএনপির অনেকে বলতেছেন যে আপনি জামাতের কথা বলেন না কেন, অনেকে ভাবতেছেন কেন নাকি বিএনপির পিছে লাগলো। ওই যে ওইটার মতো, ওই যে কইছিল না হানিফের পোলা, বারবার শুধু আমারই পিছে কেন? এই যে শুনেন, আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই, কেন কেন? দেখেন ভাই, আমি বিএনপির পিছে লাগি নাই, বিএনপি আমার শত্রু না। আমি আমার মতো একটা বিএনপি দেখতে চাই, সেটা থেকে বিএনপি দূরে সরে যাইতেছে। আপনার বন্ধু যদি আপনার থেকে দূরে সরে যায়, আপনি তো বন্ধুকে সতর্ক করবেন কিনা, সেটা আমার দায়িত্ব কিনা বলেন? আপনারা চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায়, আমার তো আওয়ামী লীগ করাটাই সবচেয়ে স্বাভাবিক ছিল, তাই না? আমার অ্যাডভান্টেজও ছিল, তো নানা অ্যাডভান্টেজ ছিল। আমি আওয়ামী লীগের যা যা ক্ষতি করছি দল হিসাবে, আমারে তার নিজের দলে নেওয়ার দরকার নেই, আমারে খালি থামাই চুপ করে রাখতে পারলে তাদের অনেক লাভ হইতো, ঠিক কিনা বলেন? ঠিক একইভাবে আমার তো এখন বিএনপি সমালোচনা না করে সাপোর্ট করে গেলে খুবই ভালো হইতো, আমার জন্য ব্যক্তিগতভাবে ভালো হইতো, তাই না? শীর্ষ নেতার সাথে আমি খুবই ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে, এখনো আছে। খালেদা জিয়া আমার স্নেহ করেন, বিএনপির একটা বিশাল কর্মী বাহিনী, আমার পাঠক দর্শক অনেকে আমাকে পছন্দ করেন। অপছন্দ যদি একজন করে না তা না, কিন্তু অনেকে আমাকে পছন্দ করে। কিন্তু তাই বলে তো আমি আমার দেশের গণমানুষের স্বার্থকে উপেক্ষা করতে পারি না। আজ যে বিএনপি দেখি, সেই বিএনপি তো আমরা চাই না। এই বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস করেন, নিজের আত্ম অনুসন্ধান করেন। আচ্ছা বলেন তো বিএনপি নেতারা, আপনারা কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে? আপনি কি বিএনপির কর্মীদের কোনো পলিটিক্যাল কাজে এনগেজ করতেছেন? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলাইলে তো বিপদ। আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি? মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা, মিছিল করা, কালে ভদ্রে জনসভা করা, নিয়মিত টকশোতে যাওয়া, ফেসবুক গুতানো, আর দলের বিরুদ্ধে কেউ কিছু করলে দল বেঁধে ঝাঁপে পড়া। এই তো বেশিরভাগের কাছে রাজনীতি করাটা পেশা। এখান থেকে টাকা পয়সা ধান্দা সবকিছু করা যায়। যাই হোক, আর না আগাই আর কি, অনেকের কাপড় ধরে টান দিয়ে ফেলবো। রাজনীতি আর উপার্জনের ধান্দা দুইটা জিনিস এক না। আমি আর এটা নিয়ে কথা কইতে চাই না। যাই হোক, আজকে অন্তত কথা কইব না। রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বাঁধে মাছির মতো, সেই জন্যই ভালো মানুষেরা আশেপাশে যায় না। এই যে দেখেন মঞ্চে জিয়ার ছবি দিয়া, খালেদা জিয়ার ছবি দিয়া, এমনকি তারেক রহমানের ছবি দিয়া নর্তকী দেখেন, দেখেছেন? উঠে কি কেউ নাই যে কবে ভাইজান নর্তকী নিয়ে আইসা নিবার তো নাও, সাংস্কৃতিক অনুষ্ঠান করো, তোমার মতো করে করো। রাজনৈতিক দলের নেতার ছবি টাঙায় কে, আমার নেতার ছবি টাঙায় কে, জিয়ার ছবি টাঙায় কে, দেখবেন কোনো উত্তর নাই। কর্মীদের দোষ দিতেন। খোদ তারেক রহমানের সভায় বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ওখানে তো নর্তকী আনতে পারে না, কিন্তু ওই নর্তকীর মতো একজন আনছে রোবায়েত ফেরদৌস, জিয়া বন্দনা করিচ্ছে। দেখেন 1975 সালের বাকশালে 4টি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল, গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। চুল অবাক হবেন, সেই সমগ্র সাংবাদিকতা ইতিহাস পড়ে আমি দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে,
তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা, হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে। এই যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি, তাদের যে মত প্রকাশ ভাব প্রকাশের স্বাধীনতা, এটা ফেরত নিয়ে আসছেন কে? একজন সামরিক শাসনের লোক হয়ে, সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি, বহু সংবাদপত্রের কথা বলি, বহু মতের কথা বলি, সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন। বিএনপি পর্যন্ত শেষ, বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন যেটা হয়েছে, সেই নির্বাচনটুকু যা হয়েছে ফাইন। এখানে খুব বেশি কারচুপি জালের কোনো সুযোগ ছিল না। এইগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি যতটুকু দেখেছি ভোট যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। ওই আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীদের ভোট যা হয়েছে সেটা মোটামুটি ভালো ভোটই হয়েছে। আমি 2-1টা আসন আমার নিজের এলাকায় দেখেছি ঘাম বেরিয়ে গেছে। আওয়ামী লীগের যে প্রার্থী তার বেরিয়ে যেতে প্রচন্ড ঘাম বেরিয়ে গেছে। এই রোবায়েত ফেরদৌসের জিয়া বন্দনা, এটা তো ওই নর্তকীর গুয়া নাচানোর চাইতে অশ্লীল। রোবায়েত ফেরদৌস বিএনপি ক্ষমতা আসলে সার্ভিস দেবে বিএনপির, তাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কিন্তু বিএনপির কেন এরকম একজন লুম্পেন ইন্টেলেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয়, এইখানেই সংকটটা, বুঝছাও। আবার দেখেন এই যে মোয়াজ্জেম হোসেন আলাল, অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি অত্যন্ত পছন্দ করি উনাকে। উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না, মুক্তিযোদ্ধাদের স্লোগান। তার মানে বিএনপি জয় বাংলা স্লোগান দিবে মুক্তিযুদ্ধের নামে। তাছাড়া জয় বাংলা স্লোগানকে ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই বলেন তো? উনি তো ছোটখাটো নেতা না। এইবার দেখেন ওই যে ফজলুর রহমান, ওদের মারিছিলাম, ঝাড়ি দিছিলাম না, ওই মালটা কলে থামেনি, বুঝেছেন? আসেন ফজলুর রহমানকে দেখে খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে, শুনেন। কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে তারা। কি চায় তারা এই দেশে? কিছু থাকবে না, সমস্ত বাগানে। তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি, তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি, সেই ফেরাউন নমরুদের প্রতিধ্বনি। এইসব হইতেছে কি চারিদিকে? কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা যা শুনতেন, যা যা শুনতেছিলেন, এখন বিএনপি সেটাই করিচ্ছে। শুধু বিএনপি মাইক বাজায়, ওই যে সোহরাওয়ার্দীর বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে। এটাই তো আমার চিন্তা এখন। এই ফজলুর রহমান তো খালেদা জিয়ার উপদেষ্টা, সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে, কি করাই নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া, সেটা কে আল্লাহ জানে। আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন উনি? আপনাদের একটা জিনিস জানায় রাখি, উনি খুবই ডেমোক্রেটিক লিডার। উনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন। উনি বোঝেনও যদি যে কাজটা করা উচিত না, তারপরে উনি করেন। এটা খালেদা জিয়ার লিডারশিপ কোয়ালিটির এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত, ওনার নিজের সিদ্ধান্ত যদি এটার বিরুদ্ধে হয়, তারপরেও দলের লোকেরা, অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন। এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করি, যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি। বলে না হর্সেস মাউথ, বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজলুর রহমানের এই অ্যাটিটিউডে বিচলিত হচ্ছি। গল্পটা আরেক ফজলুর রহমানকে নিয়ে, বীর ফজলুর রহমান, বিডিআর এর জেনারেল ফজলুর রহমান। আপনারা ওনাকে চেনেন, রেসপেক্ট করেন, কিন্তু আমি জানি না যে ওনার সমস্ত কীর্তি, ওনার সমস্ত গৌরব এটা জানেন কিনা। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি মাদ্রাসা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে, এবং বিডিআরে থাকাকালে তার নেতৃত্বে 2000 সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, নাভ যুদ্ধ বলে। বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি, কিন্তু মায়ানমারের 650-র উপরে সৈন্য নিহত হয়েছিল। মায়ানমার পরাজয় মেনে নিয়ে শান্তি চুক্তি করছিল। 2001 সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছিল, সিলেটের পাদুয়ায়। এটা উদ্ধার করে 72 সালে এটা দখল করছিল। 72 থেকে 2001 সাল পর্যন্ত বিএসএফ এর দখলে ছিল ওই অঞ্চলটা, বাংলাদেশের ভূখণ্ড। আবার 2001 সালে 18 এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বড়বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায়। উনার নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফ এর জওয়ান মারা যায়। এবং বিএসএফ ওই ঘটনার জন্য এই জেনারেল ফজলুর রহমানকে বিশেষভাবে দায়ী করে। উইকিপিডিয়াতে একটা ঘটনা লিখিছে যে ফজলুর রহমানের কেনিয়া সুপু আছে না, ওই যে সুপু প্রেসিডেন্ট, বিএনপি প্রিয় প্রেসিডেন্ট আর কি। ওই যে 1975 সালে 20 আগস্ট সোহরাওয়ার্দীর বডিগার্ডের জয় বাংলা করে যাওয়ার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলখানা নিয়ে যাওয়া হয়। সেখানে সে লিখিচ্ছে ফজলুর রহমান নাকি তার লাঠি মারতে মারতে কইছিল, এই বেটা তোর বঙ্ক বলটু কোথায়? উঠি লিখিছে, উনি নিজে লিখিছে, উনি লিখিছে উনি নাকি পাকিস্তানি ফেরত সামরিক অফিসার। এটা সুপু নিজেই লিখিছে, তবে এটা ভুল। আমি জেনারেল ফজলুর রহমানকে জিজ্ঞেস করেছিলাম যে ফজলুর ভাই এটা কি আপনি করেছিলেন, আমাকে পাশাত লাথি মারিছিলেন? তো বলেন পিনাকি তোমাকে মনে হয় আমি এই কাজ করতে পারি। সুপু যার কথা লিখেছে সেই লোক হইতেছে 15 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, নাম হইতেছে ফজলুর রহমান ফারুক। উনি এখনো বেঁচে আছেন কিন্তু। আর উনি ফজলুর রহমান ছিলেন 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, এবং বরং উনারে ডেকে আনা হয়েছে যে চুপপুরে ধরা হয়েছে, যাই উনি ছাড়াইছেন চুপপুরে। যাই হোক, উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন এটা জানেন? আসেন সে আলাপটা করি। উনাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। পাঠাইছিল কে জানেন?
হাসিনা না, খালেদা জিয়ার সরকার। খালেদা জিয়াকে কয়েকজন জেনারেল এই বুদ্ধি দিছিল। কোন কোন ইন্ডিয়াপন্থী জেনারেল এই বুদ্ধিটা দিছিল তাদের নামটা বললাম না, আমি সবার নাম জানি। মনে রাখেন, এটা আমার জেস্টার অফ গুডউইল। বললে কলে সিপাহী জনতার মাইর খাইয়া ভত্তা হইয়া যাবেন, আমি কইলাম না সেই জন্য। ইন্ডিয়া পাদুয়ায় রোমারিতে বীরত্বের বদলা নিল কি দিয়া? তারে বাধ্যতামূলক অবসর পাঠায়। কার হাত দিয়া? খালেদা জিয়ার হাত দিয়া। কি কি যুক্তি দিছিল ওই জেনারেলরা জানেন? আসলে এদের হচ্ছে মাদ্রাসা ঘৃণা। যেহেতু উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সেই জন্য মাদ্রাসা এলিটরা পছন্দ। আমি এই জন্যই এলিটদের দেখতে পারি না। ভয়ঙ্কর মাদ্রাসা ঘৃণা এলিটদের মধ্যে। ও কইছিল যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ারের কিছুই জানেন না, উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে। জেনারেল ফজলুর রহমানের মতো গৌরবজনক লড়াইয়ের ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনীর? দেশের মাটি উদ্ধার করে দিল, দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো, আর তাকে পুরস্কৃত করা হলো বাধ্যতামূলকভাবে অবসরে পাঠায়। এই যে ফজলুর রহমানের মতো উপদেষ্টা খালেদা জিয়া যদি থাকে না, তাহলে এদের দিয়া ইন্ডিয়া প্রতিশোধ নেবে। খালেদা জিয়ারে যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসরে ফজলুর রহমানের, তারেক রহমানও সাইন করে দিবে। এখানেই আমার ভয়। বিএনপি শুধু না, জামাতকেও বলতেছি, জনগণের সাথে আপনাদের ন্যূনতম 4 দফার চুক্তি করতে হবে। আপনারা নির্বাচন করবেন, যাই করবেন, তার আগে 4 দফা চুক্তি করতে হবে জনগণের সাথে। ভোটই একমাত্র ক্ষমতায় যাওয়ার পথ না। জনগণের সাথে আপনার এগ্রিমেন্ট কি? আপনার ম্যানিফেস্টো না, আপনাকে জনগণের সাথে এগ্রিমেন্ট করতে হবে। এবং আমি যে এগ্রিমেন্টের কথা বলতেছি, এটা জনগণের চাওয়া, দরকার হলে আমি ভোট নিয়ে দেখাই দিতে পারবো। এবং দেখবেন জনগণ কিভাবে আমার এই 4 দফাকে সমর্থন করে। 1 নম্বর দফা, আওয়ামী ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে। 2 নম্বর, ভারতীয় আধিপত্যবাদের চিরতরে অবসান ঘটাইতে হবে। 3 নম্বর, একটা সাম্যের সমাজ তৈরি করতে হবে। 4 নম্বর, একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে। এই 4টা ভেরি সিম্পল। এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে চুক্তি মানা। এর বাইরে, এই বাউন্ডারির বাইরে যাইতে পারবেন না। কথা ক্লিয়ার? আমাদের ঠেকানোর চেষ্টা করতে পারেন, আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব। ফাইনালি আমার ক্ষুদ্র ভ্রাতাদের জন্য ওরা গতকাল রাশন ট্রাক দেখে হেভি খুশি হয়েছে। হ্যাঁ, যে আমরা রাশন ট্রাকে কিনবো, এটা গেলে সিদ্ধান্ত হয়ে গেছে। তো এটা হইতেছে রাশন ট্রাকের পেজ। এটা সে দেখা দেন, নানা মডেলের ট্রাক আছে এটি। হ্যাঁ, দেখিছো কত সুন্দর সুন্দর রাশন ট্রাকের মডেল, দেখিছো? হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে আমার ক্ষুদ্র ভ্রাতাদের চোখ চকচক করছে। মনে হচ্ছে এখনই ঝাঁপে পরে ট্রাক চালাবি। হেভি ড্রাইভিংয়ের লাইসেন্স আছে বেটা? হ্যাঁ, আগে লাইসেন্স হোক, তারপরে ট্রাক চালানি। আচ্ছা, এই তো সাহেবের ট্রাকের ভিডিও দেখেন না এটা? হ্যাঁ, দেখেছেন? হাউস করিছে আমার ক্ষুদ্র ভ্রাতারা। ওই দেখবেন এরপরে ওই পেজে লাইক টাইক দিয়ে ভাইসে দিবি আর কি। দেখেন, আরো দেখবেন, দেখেন এগুলা করবেন কি? প্রিন্ট করবেন, প্রিন্ট করে হাঙ্গারে বিএনপির ভাই করে দেখা করবেন যে টেম্পু স্ট্যান্ড নিয়ে ঝগড়া করে লাভ কি? পিনাকি তো তাকে স্ট্যান্ড বানাচ্ছে, ইটি আসো ইটি আসো। আমার ক্ষুদ্র ভ্রাতারা কবে দাদা হইলে কি বুড়া বয়সে মাথা মাথা খারাপ হয়ে গেল কে? এত উত্তেজিত কে? ওই যে বিএনপির মঞ্চে আর এই রাশন ট্রাক দুইটাই বেচছে আসলে সেক্স, কিন্তু দুইটার গুণগত তফাৎ আছে। রাজনীতিও ইনকা সাথে টেম্পু স্ট্যান্ডই আসবে, ওটাই কালচার। ট্রাক চালাবার পারবে না। আগামীর রাজনীতি হচ্ছে রাশন ট্রাক চালানোর রাজনীতি। ওই রাজনীতি কেমনে নির্মাণ করতে হয় সেটাও দেখাই দেবো, আর বাংলাদেশকে আমরা ওই দিকে নিয়ে যাব ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।